এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো। আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কিন্তু এখানে দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। নতুন অর্থ প্রতিমন্ত্রী তারা তাদের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয় যে বাজেটটি প্রস্তুত করেছে আমরা তাদেরকে অভিনন্দন জানাই এবং এই বাজেটটি আসলে আরও গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের যে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সেটারও শেষ বাজেট। এছাড়া গুরুত্বপূর্ণ এই কারণে আপনারা জানেন আমরা বহুবার আলোচনা করেছি যে আমাদের যে বর্তমানে চলমান অর্থনৈতিক সংকট চলছে সেই সংকটগুলো মোকাবেলা করার জন্য বাজেট একটা হাতিয়ার, গুরুত্বপূর্ণ হাতিয়ার। কারণ এই বাজেটের মাধ্যমে বিভিন্ন অ্যালোকেশন করা হয়, সম্পদের বন্টন করা হয় এবং বিভিন্ন ধরনের আর্থিক পদক্ষেপ, কর আরোপ, কর ছাড়, প্রণোদনা ইত্যাদি কিছু পদক্ষেপের মাধ্যমে আসলে অর্থনীতিকে চাঙ্গা করা এবং অর্থনীতিতে যেই গ্রুপ কিংবা যেই গোষ্ঠীরা চাপের মধ্যে রয়েছেন তাদেরকে কিছু স্বস্তি দেওয়া, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু বাজেট প্রণীত হয়ে থাকে। এবং এই বছরে যেহেতু গত 2 বছর থেকে অর্থনীতি প্রচণ্ড এক ধরনের চাপের মুখে রয়েছে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর হয়ে পড়েছে, সেই জন্য সবাই আমরা তাকিয়েছিলাম যে এই অর্থ বছরের বাজেটটি কেমন হয়। আমরা মোটা দাগে 3-4টি পয়েন্টে বলবো সংক্ষিপ্ত আকারে। প্রথমেই যে বিষয়টা সবার মুখে মুখে এবং আমাদেরও প্রায়োরিটির মধ্যে, সেটি হচ্ছে যে মূল্যস্ফীতি কমানো এবং সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া। এই ব্যাপারে এই বাজেট কি করেছে? একটি হচ্ছে যে রাজস্ব পদক্ষেপের মাধ্যমে, অর্থাৎ কর কাঠামোতে কোনো পরিবর্তন এনে সাধারণ মানুষকে কিংবা নিম্ন মধ্যবিত্ত মানুষকে কোনো ধরনের সুযোগ সুবিধা স্বস্তি দেওয়া হয়েছে কিনা। এখানে আমরা দেখেছি যে আমাদের বাজেট প্রস্তাবনায়ও আমরা বলেছিলাম যে করের যে ধাপগুলো রয়েছে সেইখানে কিছু পরিবর্তন আনতে এবং হারের ক্ষেত্রেও। সেইখানে আমরা দেখেছি যে জাতীয় রাজস্ব বোর্ড তারা সেখানে একটা বিন্যাস করেছে এবং যেটা 3.5 লাখ টাকা করমুক্ত আয়ের সীমানা সেটা একই রাখা হয়েছে, কিন্তু তার পরবর্তীতে 1 লাখ টাকার উপরে 5%, তার পরবর্তী 4 লাখ টাকার উপরে 10%, তার পরবর্তী 5 লাখ টাকার উপরে 15%, তারপরে আরও পরবর্তীতে 5 লাখ টাকার উপরে 20%, তা এর পরবর্তীতে 20 লাখ টাকার উপর 25%, এরকম করে করা হয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বলেছিলাম যে উচ্চ আয়ের যেটা 25% করা হয়েছিল কোভিডের সময়ে, 30% যারা করযোগ্য আয়ের মধ্যে ছিলেন সীমানার মধ্যে সেটাকে নামিয়ে 25% করা হয়েছিল। বেশ 4 বছর থেকে সেটা করা হয়েছিল, কিন্তু আমরা মনে করেছি যে এটাকে আবার পুনর্স্থাপন করা, আগের অবস্থায় ফিরে যাওয়ার একটা প্রস্তাবনা ছিল এবং সেটা আমরা এই বাজেটে লক্ষ্য করছি। এবং সেই দিক থেকে আমরা এই বাজেটের যে কর ধাপগুলো এবং করের হারের পরিবর্তনটাকে আমরা একটা ইতিবাচক দিক হিসাবে দেখছি। কিন্তু এখানে দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং সামাজিক ন্যায়ের দৃষ্টি থেকে, সামাজিক বৈষম্য ইত্যাদির দৃষ্টিভঙ্গি থেকে এটা গ্রহণযোগ্য নয় এবং এটা থেকে খুব একটা যে সরকার কর আহরণ করতে পারেন সেটিও নয়। তারপরে মূল্যস্ফীতি কমানোর জন্য আমরা দেখেছি যে সরকার বেশ কিছু পণ্যের উপরে বিভিন্ন ধরনের কর ছাড়ের প্রস্তাব করেছে। এটিও একটি ভালো প্রস্তাব, কিন্তু বিষয়টি হচ্ছে যে এটা কিভাবে বাস্তবায়ন হয়। দেখা যায় যে কর কমানোর পরেও সেটা বাজারে সেই অনুপাতে কমে না জিনিসপত্রের দাম, সেখানে বাজার ব্যবস্থাপনার বিষয়টিও গুরুত্বপূর্ণ রয়েছে এবং মূল্যের করের দোহাই দিয়ে একইভাবে কিন্তু
উচ্চ মূল্যে পণ্য বিক্রি চলতে থাকে সেটা দেখার মতো, সেটা মনিটরিং করা, সেটার ব্যাপারে পদক্ষেপ নেওয়া, যারা মানছে না সেই বিষয়টাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আমরা বলেছি এর আগেও যে শুধুমাত্র একটি পদক্ষেপ, যে কোনো একটি, সেটা মুদ্রানীতি হোক কিংবা সেটা বাণিজ্য নীতি হোক, যে কোনো একটি নীতি সিঙ্গলভাবে, এককভাবে কিন্তু কোনো একটা সমস্যার সমাধান করতে পারে না, কারণ অর্থনীতির বিভিন্ন খাতগুলো একে অপরের সাথে সম্পর্কিত। সেজন্য আমাদেরকে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। তৃতীয় আরেকটি বিষয় যে মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে যে দরিদ্র যারা, এমনকি শুধু দরিদ্র না, নিম্ন আয়ের জনগণ, মধ্যবিত্ত, তারাও কিন্তু প্রচণ্ডভাবে কষ্টে রয়েছে। তাদের দৈনন্দিন ব্যবহারযোগ্য কনজিউমেবল গুডসের ক্ষেত্রে বলি কিংবা অন্যান্য জীবনযাত্রার জন্য প্রয়োজনীয় ব্যয় তারা সংকোচন করে আসছে, এবং সেই জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাজেট হচ্ছে সেটার একটা সুযোগ দেয়, বাজেটের মাধ্যমে এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতা, এখানে অর্থ বরাদ্দ করা, এটার একটা সুযোগ থাকে। আমরা এখানে দেখেছি যে এখানে যদি আমরা জিডিপির হিসাবে দেখি কিংবা মোট বাজেটের আকারে দেখি, সামান্য একটু পরিবর্তন হয়েছে, একটু বেড়েছে। যদি টোটাল মোট বাজেটের অংশ হিসাবে দেখি তাহলে কিন্তু গত অর্থ বছরে এটা ছিল 17.0%, এই বছরে সেটা 17.1% বেড়েছে, খুবই সামান্য। এবং যদি আমরা জিডিপির অংশ হিসাবে দেখি, সেই ক্ষেত্রে দেখি যে সামাজিক নিরাপত্তা বেষ্টনী খাতে গত বছরে 2.4% থেকে 2.43% বেড়েছে, খুব সামান্য। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এখানে বিষয়টা হচ্ছে যে আপনি যদি আর ডিটেইল দেখেন সেখানে কি কি রয়েছে। এই সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে যে সরকারি কর্মচারীদের এবং তাদের পরিবারদের পেনশন ভিত্তিক যে পেনশনের টাকাটা সেখানে রয়েছে, সঞ্চয়পত্রের সুদ বাবদ যে অর্থটা সেটা রয়েছে, কৃষি খাতের ভর্তুকি সেটা রয়েছে, তারপরে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম রয়েছে, প্রকল্প রয়েছে, সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। সেটা করার ফলে এটাকে একটা বড় অ্যামাউন্ট দেখা যায়, কিন্তু সেগুলো যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু খুব একটা বাড়েনি তো বটে, কমেছে। এবং আমরা যদি তিনটি বাদ দিই সেখান থেকে, এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী থেকে, যে পেনশন এবং সেভিং সার্টিফিকেটের যে সুদ সেটা এবং কৃষি ভর্তুকি, তাহলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর অংশটা মোট বাজেটের 9.2% নেমে আসে এবং জিডিপির আকারে 1.32%, যেটা কিনা টোটালি দেখা যায় 2.43% জিডিপির প্রায় অর্ধেক হয়ে যাচ্ছে। তো এইটা আমরা মনে করি যে যারা দরিদ্র, যাদের একেবারেই কিছুই নাই, সরকারের সাহায্যটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ একমাত্র উপায়, সেইখানে অন্যান্য কিছু দিয়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর এই বরাদ্দটাকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাটা একেবারেই উচিত নয়। এটাকে বাড়ানো উচিত শুধু এই খাতের জন্য, অন্যগুলাকে অন্য খাতে নেওয়া উচিত। এবং এখন আমি দ্বিতীয় বিষয়টাতে যাই, যে রাজস্ব কাঠামো। বাজেট বলতে গেলে যে রাজস্ব কাঠামো, এখানে বিশেষ করে আয়টা কিভাবে হবে, কোথা থেকে আয় হবে, এই পদক্ষেপগুলি কেমন দেখা যাচ্ছে। আমরা দেখেছি যে এই যে প্রতি বছরই জাতীয় রাজস্ব বোর্ডের উপরে যে একটা লক্ষ্যমাত্রা দেওয়া হয় সেটা ক্রমান্বয়ে বাড়তে থাকে, কিন্তু গত 10 বছরে দেখা যায় যে কোনো বাড়ি সেটা পরিপালন করা সম্ভব হয় নাই। কারণ একটা অন্যতম একটা কারণ হচ্ছে যে তাদের উপরে একটা বিরাট লক্ষ্যমাত্রা দেওয়া হয়, এবং এই চলতি অর্থ বছরে 2024 অর্থ বছরের যে লক্ষ্যমাত্রাটা ছিল সেইটার তুলনায় আগামী অর্থ বছরে যেটা দেওয়া হয়েছে, বাড়ানো হয়েছে, সেটা আসলে বাড়তিটা প্রায় 27%। তো এখনো পর্যন্ত কিন্তু চলতি অর্থ বছরের যে ধারাবাহিক যে আদায়টা হচ্ছে সেটা এইভাবে চললে আগামী কয়েক মাসের মধ্যেও কিন্তু এটা পূরণ করা সম্ভব হবে না। এর আগে সিপিডি একটা হিসাব করেছিল যে 2024 অর্থ বছরে প্রায় 82,000 কোটি টাকার মতো ঘাটতি রয়ে যেতে পারে। তো সেটা যদি হয়, ঘাটতি যদি কিছুটা কমও হয় তবুও তো ঘাটতি, এবং তারপরে আবার আরও বাড়ানো হচ্ছে। সুতরাং লক্ষ্যমাত্রাটা আসলে প্র্যাগমেটিকভাবে, বাস্তবসম্মতভাবে করা উচিত, কারণ রাতারাতিভাবে তো এত প্রবৃদ্ধি করা যায় না। এখানে আমাদের যে জাতীয় রাজস্ব বোর্ডের পুরো কাঠামো, পুরো প্রাতিষ্ঠানিক সংস্কার,
প্রযুক্তিগত উন্নয়ন, মানব সম্পদ দক্ষতা, মানব সম্পদের সংখ্যা বাড়ানো ইত্যাদি অনেক কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে। সেটা কিন্তু সময় সাপেক্ষ, কিন্তু তারপরেও একটা ইনক্রিমেন্টাল হবে প্রতি বছরই, তা না হলে আমরা বাড়াবো কিভাবে? কিন্তু এটা ওই কাজগুলি না করে এত বড় লক্ষ্যমাত্রা কিন্তু পরিপালন করা সম্ভব না। এবং এই কারণে আমরা দেখি যে অনেক ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের কর আদায় করার জন্য বিভিন্ন ধরনের জায়গায় বিভিন্ন ধরনের কর আরোপ করার একটা চেষ্টা হয়েছে এখানে সেখানে। যেমন একটা বিষয় লক্ষ্য করা যে ভ্যাট আইন, যেটা ভিএটি আইন 2012, সেটা ক্রমান্বয়ে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে। এবং আরও বেশি এই কারণে যে আইএমএফ এর একটা তাগাদা রয়েছে যে এই ভ্যাট আইনটা পরিপালন করতে হবে। কিন্তু আসলে যথেষ্ট প্রস্তুতি ছাড়া যারা আমাদের যে ব্যবসায়ী যারা আছে তারা তাদের সিস্টেমটাকে আধুনিকায়ন করা এবং তাদেরও একটা প্রস্তুতির করা ছাড়া এটা হঠাৎ করে বাস্তবায়ন করাটা কষ্টকর হবে। আরেকটা বিষয় যে রাজস্ব আহরণের জন্য অনেক জায়গায় আমরা একটা প্রচেষ্টা দেখছি, যেমন ধরেন দেশে উৎপাদিত বিভিন্ন ধরনের জুসের উপরে সেখানে কর আরোপ করা হয়েছে, কিংবা মোবাইল ফোনের যে টক টাইম এইটার উপরে। তো এরকম, কিংবা অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক, এখানে এন্ট্রি ফি দেওয়া হচ্ছে। এগুলো তো আসলে প্রকারান্তরে ভোক্তাদের উপর যেয়ে পড়বে এবং যারা কনজিউমার তারাই কিন্তু এটা দিবে। এখন এমনিতেই মানুষের উপরে মূল্যস্ফীতির চাপ, তারপরে যদি বাড়তি কিছু এরকম কর থাকে কিংবা কোনো পেমেন্ট করার বিষয় থাকে, সেগুলো কিন্তু মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে দেবে। একটা বিষয় যে অ্যামিউজমেন্ট পার্কের ব্যাপারে আমরা বলতে চাই যে দেখেন, বাংলাদেশে তো জায়গা এত ছোট, মানুষের কিন্তু কোথাও যাওয়ার জায়গা নেই খুব একটা। তো সেখানে সাধারণ লোকেরা যায় তাদের অনেক সময় পরিবার পরিজন নিয়ে, সেখানেও যদি একটা এরকম অর্থ ফি দিতে হয়, বাড়াতে হয় সেগুলো, এটা এতদিন সম্ভবত এটা ফ্রি ছিল, তো সেটা কিন্তু আসলে এইটা এই সময় না, প্রত্যেকটারই সময় আছে। হ্যাঁ, উন্নত দেশে কিন্তু হয় সেটা, কিন্তু আমাদের দেশে এই সময়ে এটা কিন্তু আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয়েছে যে এটা সঠিক সময় না, এবং এখন না করা উপযুক্ত, না করাই এটা বাঞ্ছনীয়। তৃতীয় আরেকটি বিষয় আমরা জোর দিতে চাই, সেটি হচ্ছে যে ঋণের দায় দেনা পরিশোধ। এটা তো বাড়ছে, এটা বিদেশি ঋণই বলি, আমাদের যে দেশি ঋণের কথাই বলি। এবং এই যে বাজেট ঘাটতিটা হলো, সেটার বাজেট ঘাটতির অন্যতম একটা অংশ আসবে ব্যাংক ঋণ থেকে। সরকার চলতি অর্থ বছরে প্রচুর ব্যাংক ঋণ নিয়েছে এবং আগামী অর্থ বছরে কিন্তু ব্যাংক ঋণ বাড়বে, ব্যাংক ঋণের পরিমাণটা বাড়বে। এই চলতি অর্থ বছরে যেটা ছিল লক্ষ্যমাত্রা, সেটাকেও ছাড়িয়ে গেছে। আগামী অর্থ বছরে সেই পরিমাণের চাইতে কিছুটা কম, কিন্তু তারপরেও যে মোট যে ঘাটতিটা, সেই ঘাটতির 5% কিন্তু ব্যাংক থেকে আসবে। সেই ব্যাংকের তো এটাও তো একটা ঋণ, এবং ঋণের সুদ দিতে হয়। এবং আরেকটা বিষয় হচ্ছে যে ব্যাংকের সেখানে ক্রাউডিং আউট ইফেক্ট হবে, যে ব্যক্তি খাত যদি ঋণ নিতে আসে, তখন যদি ঋণ না পায় তাহলে আমার বিনিয়োগের কি হবে। সেরকম একই বিষয়টা কিন্তু বিদেশি ঋণের ক্ষেত্রেও। এবং আমরা সিপিডির পক্ষ থেকে এর আগে এই ঋণের দায় দেনা নিয়ে, ঋণ নিয়ে অনেক আলোচনা করেছি, আমরা সেমিনারও করেছি, সেখানে দেখিয়েছি যে কিভাবে এই চাপটা আরও বাড়ছে ক্রমান্বয়ে। এই বাজেটেও সেটা কিন্তু আরও পরিষ্কার হলো, এবং ঋণের উপরই নির্ভরতাটা যে বাড়ছে সেটা স্পষ্ট। এবং আরেকটি বিষয় আমরা বলতে চাচ্ছি যে এই যে আপনাদের বাজেটের সাথে মধ্যমেয়াদী সামষ্টিক অর্থনৈতিক কাঠামোর যে একটা দেওয়া হয়েছে, সেখানে অর্থনীতির বিভিন্ন মূল সূচকগুলির লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। সেই সূচকগুলির দিকে যদি তাকান, সেই সূচকগুলি কি আসলে বাস্তবসম্মত? সেখানে দেখবেন জিডিপির লক্ষ্যমাত্রা কি 6.75%, তারপরে বিনিয়োগের লক্ষ্যমাত্রা, ব্যক্তি খাতের বিনিয়োগ, এরকম সবগুলো ক্ষেত্রে কিন্তু যে লক্ষ্যমাত্রাগুলি দেওয়া আছে, এইগুলোর সাথে কিন্তু বাস্তবতার তেমন ছোঁয়া নেই। এমনকি মূল্যস্ফীতিরও যেটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে আমাদের যে, এবং হ্যাঁ, মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেখানে মনে হচ্ছে অনেকটা, আপনি কতগুলা দেখেন যদি ইয়েকে দেখেন, এমনকি যে এনবিআর এর যে লক্ষ্যমাত্রাও, এগুলি অনেকটাই ওই যে আইএমএফ যে লক্ষ্যমাত্রাগুলি দিয়ে দিয়েছে সেইটার কাছাকাছি নেওয়ার জন্য কিন্তু একটু যোগ করে দেওয়া এটা হয়েছে। এখানে কোনো যৌক্তিক চিন্তা ভাবনা করা হয়েছে কিনা আমরা
আমাদের কাছে সন্দেহ আছে। আপনি দেখবেন কিছু কিছুতে এক্স্যাক্টলি মিলে যায়। IMF বলেছে 0.5% হারে বাড়াতে হবে আপনার এই যে রাজস্ব আয় ইত্যাদি, কিংবা এই ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ। জিডিপির কথাটা দিয়ে যদি শুরু করি, এই বছরের 2024 অর্থ বছরের এই পরের কোয়ার্টারে যে সর্বশেষ যে তথ্যটা এসেছে, তখন দেখা যাচ্ছে যে জিডিপি 5.82%। সেটা কিন্তু ওই অর্থ বছরের শুরুতে বাজেটে 7.5% বলা হয়েছিল, কিন্তু আসলে 5.82%। IMF, ওয়ার্ল্ড ব্যাংক তারা কিন্তু আরো কম করেছে, 5.6 একজন করেছে, 5.7 করেছে। এখন এই এক বছরের মাথায় আমরা সেই 6.75% করব, এবং সেটা কিভাবে করব? বিনিয়োগ লাগবে। বিনিয়োগ কিন্তু গত কয়েক বছর থেকে 2020 থেকে 24 পর্যন্ত টোটাল বিনিয়োগ কিন্তু কমে এসেছে। গ্রস ইনভেস্টমেন্ট যদি দেখি 0.33% পয়েন্ট কমেছে। এখানে দেখানো হচ্ছে যে বাড়বে, এটা 2024-এ 30.98% প্রক্ষেপণ, 2025-এ 33.41%। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে ব্যক্তি খাতের বিনিয়োগ 2024-এ কিন্তু কমে গিয়েছে 23.51%। এটা আগামী বছর 27.34%। কোথা থেকে এই বিনিয়োগটা আসবে হঠাৎ করে, সেটাও এখানে তো আপনারা জানেন যে ব্যক্তি খাতের প্রায়শই তারা বিভিন্ন ধরনের অনুযোগ করে থাকেন। বিনিয়োগের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা থাকে। একটা তো তারা বেশিরভাগই বলে থাকেন যে সুদের হার, কিন্তু আমরা মনে করি সুদের হার ছাড়াও অন্যান্য অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলো কিনা ব্যক্তি খাতের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে। তো এটা কোথা থেকে আসবে সেটাও কিন্তু বোধগম্য না। আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ 32 বিলিয়ন, এটা হ্যাঁ এখন 20 বিলিয়নের মতো রয়েছে। তো এক বছরের মধ্যে এটা বাড়বে। বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, সুদের হার বাড়িয়েছে, তাছাড়া আপনার এই যে ফরেন এক্সচেঞ্জ যে টাকার এবং ডলারের বিনিময় হার, এটাকে ক্রলিং পেগের মাধ্যমে বাড়িয়েছে। তো সেটার তো সুফলও আসতে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। সুফল আসতে তো আরো অনেক সময় লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে আমদানির উপরে যে আমরা একটা করে রেখেছি, সংকোচন করে রেখেছি, সেটাই বা কতদিন। তো সামগ্রিকভাবে এই যে লক্ষ্যমাত্রাগুলি করা হয়েছে, এবং আরেকটা বিষয় যে মূল্যস্ফীতি 6.5%। গত 24 মাস ধরে কিন্তু এই 9%-এর উপরে 10% ছুঁই করছে। এখন আমরা এই এক বছরের মধ্যে 6.5% মূল্যস্ফীতি কমিয়ে আনবো কিভাবে, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এই যে লক্ষ্যমাত্রাগুলি, এটার মধ্যে বাস্তবতার ছোঁয়া নেই বলে আমাদের মনে হয়েছে। এবং আমার মনে হয় যে এখন শেষ করা যায় যে সামগ্রিকভাবে যদি এক কথায় বলেন যে আসলে বাজেটের এইটা, হ্যাঁ এটা আমি বলেছি, আবারও একটু যোগ দিয়েছি যে কালো টাকা সাদা করার ব্যাপারে, যে 15% দিয়েই যে কালো টাকা সাদা করার যাবে এবং প্রশ্নও করা যাবে না। আমরা সিপিডির পক্ষ থেকে প্রতিবারই বলেছি এটা একেবারে নৈতিকভাবে সমর্থনযোগ্য না এবং অর্থনৈতিকভাবেও সমর্থনযোগ্য না। সামাজিক যে ন্যায় বিচার, সেটাও কিন্তু এটা দিয়ে প্রতিষ্ঠিত হয় না। তো সেই দিক থেকে এই ধরনের পদক্ষেপগুলি আসলে বিশেষ গোষ্ঠীদের কথা মনে রেখে হয়তো করা হয়, কিন্তু আসলে ফলাফল আমরা দেখিনি যে খুব একেবারে জোয়ার এসেছে যে কালো টাকা সাদা করার, এবং আমাদের প্রচুর টাকা এসে গেছে সেরকম। তো এটা আমরা মনে করি যে এটা তারা আবার বিবেচনা করে এটাকে তুলে দিবেন। তো আমি এখানেই শেষ করব। তবে যেটা বললাম শুরুতে যে এত একটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে বাজেটটা দেওয়া হলো, আমাদের আশা ছিল যে এই বাজেটটা অনেকটা উদ্ভাবনীমূলক হবে, এখানে সৃজনশীল কিছু পদক্ষেপ থাকবে এবং কিছু সাহসী পদক্ষেপ থাকবে। কারণ এই যে চ্যালেঞ্জিং সময়ে, এই চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো ধরনের সমস্যার সমাধান দিতে পারে না। এবং আগামী বছরের বাজেটটা আমাদের কাছে মনে হয়েছে এটা অতীতের আরেকটি বাজেটের মতোই। এই বর্তমান সময়ের যে সমস্যা এবং এই যে ক্রান্তিকালীন একটা সংকট দেখা দিয়েছে অর্থনীতির চারিদিকে, তো সেইগুলোর সমাধানের জন্য এই বাজেট উপযুক্তভাবে পদক্ষেপগুলি নিতে পারেনি এবং দিক নির্দেশনাও দিতে পারেনি।